নমস্কার বন্ধুরা। আজকে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি উপন্যাসের নামকরণের বিভিন্ন দিকগুলির বিষয়ে উল্লেখ করে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি নামকরণের সার্থকতা বিষয়ে আলোচনা করুন। তো চলুন দেখে নেওয়া যাক। একটি গল্প বা উপন্যাসের নামকরণ কেবল তার শিরোনাম নয়, বরং এটি পুরো রচনার মূল ভাব, আবেগ ও বক্তব্যকে সংক্ষেপে প্রকাশ করে। সঠিক নামকরণ পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করে এবং গল্পের মূল সুর তুলে ধরে। একটি সার্থক নামকরণ হওয়ার জন্য কিছু নিয়ম বা বৈশিষ্ট্য অনুসরণ করা জরুরি। সেই উপাদানগুলি নিম্নে আলোচিত হল। ১. গল্পের মূল ভাব প্রকাশ করতে হবে। নামকরণ এমন হতে হবে যা গল্প বা উপন্যাসের মূল থিম, বার্তা বা কাহিনীর সারসংক্ষেপকে প্রকাশ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটি বা এই নামকরণটি গল্পের মূল ভাবনাটিকে ফুটিয়ে তোলে, যেখানে পথই জীবনের প্রতীক এবং পাঁচালী অর্থ গান বা কাহিনী। দ্বিতীয়ত, সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ হতে হবে, অর্থাৎ নাম এমন হবে যেটা সংক্ষিপ্ত হলেও চলবে, কিন্তু একটা অর্থবহ হতে হবে। ছোট কিন্তু গভীরতা সম্পন্ন নাম বেশি কার্যকর হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এখানে চোখের বালি মানে চোখের কাঁটা বা ঈর্ষার প্রতীক, যা গল্পের থিমের সঙ্গে পুরোপুরি মিল অনুসরণ করে। তৃতীয়ত, কৌতূহল সৃষ্টি করতে হবে। নাম এমন হতে হবে যা পাঠককে বইটি পড়ার আগ্রহ তৈরি করে। এই বিষয়ে একটি উদাহরণস্বরূপ বলা যায় যে সমরেশ মজুমদারের সাতকাহন। এই নাম শুনলে মনে হয় অনেক না বলা গল্প আছে, যা পাঠককে আকৃষ্ট করে। চতুর্থ, গল্পের চরিত্র, স্থান বা প্রতীকী উপাদান উল্লেখ করা যেতে পারে। কখনো চরিত্র, স্থান বা বিশেষ কোনো প্রতীক নামকরণের ব্যবহৃত হয়, যা উপন্যাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। উদাহরণ হিসেবে বলা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা। এখানে গণদেবতা মানে সাধারণ মানুষের প্রতিনিধি, যা গল্পের মূল ভাবনা প্রকাশ করে। পঞ্চমত, ভালো সাহিত্যিক ও সাংস্কৃতিক মূল্য থাকা চাই। কেবল আকর্ষণীয় নামই যথেষ্ট নয়, এতে সাহিত্যিক মান ও গভীরতা থাকা জরুরি। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। নামটি শুধু গল্পের মূল নারী চরিত্রের নাম নয়, বরং নারীর অজানা অপরিচিত সত্তার প্রতীক। ষষ্ঠমত, সাহিত্যে উপন্যাসের ক্ষেত্রে নামকরণের নানা ভাবে হতে পারে। প্রধান চরিত্রের নাম অনুসারে, যেমন শরৎচন্দ্রের শ্রীকান্ত; বিষয়ের ব্যঞ্জনা অনুসারে, যেমন বিমল মিত্রের সাহেব বিবি গোলাম; স্থান নাম অনুসারে, যেমন
রমাপদ চৌধুরীর বনপলাশীর পদ্মাবলী। সময়কাল অনুসারে যেমন গোপাল হালদারের ১৩৫০ ইত্যাদি। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে উপন্যাসটি, উপরিউক্ত আলোচনার ভিত্তিতে পদ্মা নদীর মাঝি উপন্যাস এই নামটি কতটা সার্থক সেটি নিয়ে এবার আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি পদ্মা নদীর মাঝি উপন্যাসটি বাংলা সাহিত্যের এক কালজয়ী রচনা। এটি শুধু সামাজিক বাস্তবতাকে তুলে ধরেনি, বরং নদী কেন্দ্রিক মানুষের জীবন সংগ্রামের বাস্তব চিত্র অঙ্কন করেছে। উপন্যাসের নামকরণ ও সার্থকতা বিশ্লেষণ করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা জরুরি। সেগুলি হল: ১. উপন্যাসের কেন্দ্রবিন্দু পদ্মা নদী। এই উপন্যাসের মূল পটভূমি পদ্মা নদী। উপন্যাসের চরিত্রগুলোর জীবন ও জীবিকা পদ্মাকে ঘিরেই আবর্তিত হয়। কুবের, কপিলা, হোসেন মিয়া, মালা প্রভৃতি চরিত্রদের জীবন সংগ্রাম পদ্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী শুধু তাদের জীবিকার উৎস নয়, বরং তাদের বেঁচে থাকার প্রতীক। তাই উপন্যাসের নাম পদ্মা নদীর মাঝি অত্যন্ত যথার্থ। দ্বিতীয়ত, মাঝিদের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। উপন্যাসের প্রধান চরিত্র কুবের একজন মাঝি, যার জীবন চরম দারিদ্র্য, সংগ্রাম ও জীবিকার অনিশ্চয়তাপূর্ণ। সে পদ্মার জলেই রোজগার করে, অথচ নদীর দাপটে তার জীবন বিপর্যস্ত হয়। মাঝিদের এই জীবন সংগ্রাম ও টিকে থাকার লড়াইকে গুরুত্ব দেওয়ার জন্যই মাঝি শব্দটি নামকরণে ব্যবহৃত হয়েছে। তৃতীয়, পদ্মা নদী জীবিকা ও ধ্বংসের প্রতীক। পদ্মা যেমন জীবিকার উৎস, তেমনি তার ভয়ঙ্কর রূপও রয়েছে। চরিত্ররা নদীর দয়ায় বেঁচে থাকে, আবার তার নিষ্ঠুরতায় ক্ষতিগ্রস্ত হয়। নদীর আশীর্বাদও যেমন আছে, তেমন তার অভিশাপও রয়েছে। এই দ্বৈত চরিত্রের কারণে উপন্যাসের নামকরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাস্তববাদ ও নিখুঁত চিত্রায়ন। মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন বাস্তববাদী লেখক। তার উপন্যাসে কোনো অতিরঞ্জিত নেই, বরং সমাজের নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে। নদী ও মাঝিদের জীবনের এই বাস্তব চিত্রকে সামনে এনেছেন বলেই উপন্যাসের নামটি একেবারেই যথার্থ। প্রতীকী দিক। পদ্মা নদীর মাঝি নামকরণ শুধু নদী ও মাঝিদের জীবন বোঝায় না, বরং এটি মানুষের ভাগ্য, সংগ্রাম ও অজানা গন্তব্যের প্রতীক। নদী যেমন মাঝিদের নিয়ন্ত্রণ করে, তেমনি জীবন ও মানুষকে এক অনিশ্চিত যাত্রার দিকে ঠেলে দেয়। এই দার্শনিক ভাবনাও নামকরণের অন্তর্নিহিত অর্থকে সমৃদ্ধ করে। তাই উপসংহার হিসেবে বলা যায়, সার্থক নামকরণ গল্প বা উপন্যাসের মূল ভাব ফুটিয়ে তোলার পাশাপাশি পাঠকের মনোযোগ আকর্ষণ করে এবং রচনার গুরুত্বও বাড়ায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি ঠিক তেমনই একটি সফল নামকরণ, যা নদী, জীবন সংগ্রাম ও মানবিক টানাপোড়েনের একত্রে ধরে রেখেছে। অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মতোই এই নামকরণও কাহিনীর গভীরতা ও প্রতীকী ব্যঞ্জন বহন করে, যা একে চিরস্মরণীয় করে তুলেছে। তাই বলা যায়, উপন্যাসের নাম সম্পূর্ণ সার্থক, যথাযথ ও অর্থবহ। ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট এবং লাইক দিয়ে জানাতে ভুলবেন না।